সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন দুই সঙ্গীত শিল্পী, ছোট থেকে বড় হওয়া দুই সঙ্গীত শিল্পী, সালমা এবং সাব্বির, দুই দন্তস্ব। তোমাদেরকে অভিনন্দনও জানাই এই কারণে যে আমার 2006-তে আমরা তোমাদেরকে প্রথম দেখতে পাই, তোমাদের আবিষ্কার 2016, প্রায় এক দশক হয়ে গেল। তা সময় সংলাপে সবসময় কথার সংলাপ হয়। আজকে তোমরা দুজন আছো, গানের সংলাপ হবে, দুজন গান গাবে, আমি শুনবো। তারপরে এই যে 10 বছরের কথা আমি বললাম, এই 10 বছর পেরিয়ে আসা, এটা যদি আপনি শুরু করো। 10 বছর অনেক স্ট্রাগল করেছি এবং এখনো করছি। যেটা হচ্ছে আসলে অনেকেই যে বলে না যে অনেকেই হারিয়ে গেছে, এটা ডিপেন্ড করে আসলে আমার গোলটা কি, আমি কি করতে চাই। আমি যদি মনে করি যে আমি কোনো একটা কম্পিটিশনে একটা ভালো স্থান পেয়ে, যদি এটাই যদি আমার গোল হয়, তাহলে এরপরে আর আগানো যাবে না। আর যদি মনে করি ওখান থেকে আমার শুরু, তাহলে হয়তো বা জীবনটা শুরু হলো। তো আমি বেসিক্যালি পার্সোনালি আমি শুরুই করেছি যে যখন আমি 10-এ ছিলাম, তারপর আমি মনে করলাম যে আমাকে স্টার্ট করতে হবে এখন। ক্লাস 10-এ ছিল তখন? তখন মানে 10 টপ 10 এর মধ্যে ছিল। আচ্ছা, হ্যাঁ 10 এসেছিল, হ্যাঁ সেটা। তো সেখান থেকেই আমি শুরু প্ল্যান করেছি এবং এটাই মাথায় ছিল যে আমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে, স্ট্রাগল করতে হবে। এবং ওই সূত্র ধরেই আজকে আমি এখানে এখনো কন্টিনিউ করছি। শিল্পতে চাইছি এখনো। হ্যাঁ, সালমা। আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা কাজই আসলে অনেক ইম্পর্টেন্ট, এবং সেটা শুধু মিউজিক না, মিউজিক, খেলা, পড়াশোনা। আমার যেটা মনে হয় যে যে কাজটা যে মানুষটা করে সেই কাজটার সাথে সবসময় ইনভলভ থাকতে হয়, তাহলে আমার মনে হয় যে অনেক 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 মানে অনেক কঠিন জিনিস অনেক ইজি হয়ে যায় আর কি। তো ছোটবেলার থেকেই গানের সাথে, এখনো আছি গানের সাথে, মরার আগ পর্যন্ত গানের সাথেই থাকবো। মিউজিকটাকে যেহেতু অনেক লাভ করি, অনেক ভালোবাসি, তো চেষ্টা করে যাচ্ছি আর কি। কি হচ্ছে এটা আমার দর্শকরা বলবে, বাট তুমি তো ঘরের বাইরে আসা যাওয়া করছো। হ্যাঁ, আমার তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি। ঘরের বাইরেও, মানে ঘর বলতে হচ্ছে যে একটু আগে শুরুর আগে, মানে তুমি তোমার সেই নিজের যে জায়গা, সেক্ষেত্রে তুমি এখন সব গানই গাচ্ছ। আমি সব গানই গাচ্ছি, বাট আমি যেটাতে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি ফোক গান, যেহেতু আমার দেশীয় সংস্কৃতি এটা। সো ওইটাকে ধরে রেখে বাকি, মানে ঘর তো আছে, ঘর থেকে বের হতে হবে, ঘোরাঘুরি করব, কিন্তু একটা টাইম আবার ঘরে ফিরতে হবে, তো তখন আবার ঘরে ফিরতেই হবে। আর সাবির তো যে শুধু গান গাইছো না, আবার সুর করছো, অন্যান্য কাজগুলো, কম্পোজিশনের কাজও করছি। গাওয়া তো চলছেই, অ্যাজ এ সিঙ্গার কাজ তো করছি, সেই সাথে মিউজিক ডিরেকশনের কাজও চলছে। আমার বিভিন্ন অ্যালবামের কাজগুলো করছি, অনেক আপনার কিছু থিম সং করেছি, আর মুভির কাজ চলছে এখন। এগুলা লেখাপড়া তো শেষ হয়েছে তোমার? জি, আমি এমবিএ শেষ করেছি। আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল, পরে এমবিএ করেছি আমি। আচ্ছা, মূলত মানে এখন একটা মানে পুরোপুরি সঙ্গীতের সঙ্গে জড়িত। আমরা তোমাদের এমপিএল, এই যে মিউজিক প্রিমিয়ার লিগ হচ্ছে, মানে আইপিএল, বিপিএল, এমপিএল, সেটা সম্পর্কে যাব। তার আগে এই যে আমরা যখন শুরু করতে যাব, তার আগে মানে আমারও খুব পছন্দ, তোমাদের হয়তো পছন্দ, কারণ সেটা সালমা একটু শুনিয়ে একটু ঝামেলা ফেলে দিয়েছে আমাকে, আমার এটা কোনা বিভাগে জন্ম বিভাগে জন্ম যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া, আমায় রেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলাই ফিরে না, আমায় রেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলাই ফিরে না। এবার এমপিএল নিয়ে বলো, সাব্বির শুরু করো। এমপিএলটা আসলে খুব মজার একটা কনসেপ্ট। তোমাদের অভিজ্ঞতার কথা। হ্যাঁ, প্রথম কথা হলো যে আবার এটা একটা রিয়েলিটি শো, বাট একদম কনসেপ্টটা একদমই আলাদা। মানে আমরা এখন তো ক্রিকেটের জোয়ার চারিদিকে, টি-20 ক্রিকেটের বেশ জোয়ার, আইপিএল, বিপিএল, এগুলা নিয়ে। এমপিএলটা আসলে সেম থট অফ স্কুলেরই একটা গেম, খালি
ক্রিকেটের জায়গায় মিউজিক। মিউজিক বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যেটা হচ্ছে আমাদের 8টা বিভাগ থেকে 8টা টিম আসছে সারা Icon বাংলাদেশ singer। থেকে। 8টা টিম মানে খুলনা, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, এরকম 8টা টোটাল জেলা। তো এই 8টা জেলাকে আবার লিড করছে 8টা টিম ক্যাপ্টেন। সেটা আমাদের মতোই, যেমন আমি হলাম খুলনার আমি কুমিল্লা ক্যাপ্টেন ও কোরাস, কুমিল্লার। তো এরকম আমাদের সঙ্গে পারভেজ আছেন, মাহাদি, নিশিতা আছে, নিশিতা, পুতুল আছে। পুতুল, সন্দীপন দা। তো ওরা সবাই এক একজন দিচা এক আপু। একজনের এক একটা টিমের সবাই মেন্টর এবং ক্যাপ্টেন। এবং অনেকটা ডিসিশনটা এভাবেই হয় যে আমি কাকে কখন খেলাবো, মানে কাকে কখন কার এগেনস্টে গান গাওয়াবো, সেটা এবং একদম আমাদের এটা উপরে। একেবারেই আমাদের উপর ডিপেন্ড করে। এই 4জনকে আমি কিভাবে ইউজ করব, আমাদের 3টা রাউন্ড হয় সাধারণত। প্রথমটা হলো আপনার Solo, সোলো, duet, medley। তারপর হলো একটা ফেস অফ রাউন্ড হয়, ফেস অফ। দেন মেডলি একটা রাউন্ড হয়, মানে ফুল টিম পারফরমেন্স। সেই মেডলি রাউন্ডে চাইলে ক্যাপ্টেনও পারফর্ম করতে পারে তাদের সাথে। তো ওদেরকে ট্রেন আপ করা, তাদেরকে একটু গাইডলাইন দেওয়া, তাদের সিঙ্গিং এর ফল্ট গুলাকে ধরিয়ে দিয়ে তাদেরকে আরেকটু ফ্রন্টে নিয়ে আসা। প্রেজেন্ট। লড়াইটা হয় গানে গানে। মানে কিছুটা অভিজ্ঞতা তো ক্লোজ আপরে তো হয়ে গিয়েছে, হ্যাঁ। নিজেরাই যেভাবে তৈরি হয়েছে সেটাই এখন। Exactly. এবং এই যে যারা এই খেলতে এসছে এমপিএল, তাদের সম্পর্কে তোমার কাছে এসছে, তাদের অবস্থাটা কি? মানে ওরা কি আসলে গানের সঙ্গে আগে থেকেই কতটা কাজ করে আসা, গান শেখা? মানে তোমার মতো যে কেউ আছে যে একদম নিজের মধ্যেই গানটা ছিল সেরকম, নাকি কেউ শিখছে? মানে তাদের অবস্থাগুলো যদি বলো। মোটামুটি আমাদের সবাইকে একটু জাজমেন্টও করতে হয়েছে প্রথম আচ্ছা দিকে। আচ্ছা আচ্ছা। যেমন কুমিল্লার যেহেতু আমার দায়িত্ব ছিল, তো 30-40 জন ছেলে মেয়েদের মধ্যে থেকে বাছাই করে 4জনকে নিতে হয়েছে। বেছে নিতে হয়েছে। তো ওদের কোয়ালিটি, ওরা প্রত্যেকেই অনেক ভালো গেয়েছে এবং আমি কিন্তু দেখেই নিয়েছি। মানে এই সুযোগটা ছিল যে, যেমন ও এসে আগে আধুনিক গান গেল, ওকে আমি টোটালি উল্টা আরেকটা গান গাইতে বললাম, ফোক গাও বা একটা ক্লাসিক্যাল আধুনিক গান করো। তো বিষয়টা হচ্ছে, ওরা যেহেতু এটা একটা অনেক বড় একটা শো, প্রত্যেকেই শিখে এসেছে। তার মধ্যে থেকে যারা একদম ভালো করেছে তাদেরকে আমরা নিয়ে নিয়েছি। প্রত্যেকটা রাউন্ডের জন্য তো তাদেরকে আবার গান গাইতে হবে। যদি ওই গানটা যদি তারা না গাইতে পারে, তাহলে তো আমি 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 একা তো কিছু সব ধরনের করতে গান পারবো গাইতে না। হবে তো। হ্যাঁ। তো ওই জন্য 4জন 4 কোয়ালিটি ডিফারেন্স মানে দেখেই তারপর আমাদের বেছে নেওয়া হয়েছে আর কি। প্রত্যেকে আমরা তাই করেছি মেবি। মানে গানের মাধ্যমে রান করা, গানের মাধ্যমে গোল দেওয়া। আমাদের ওই এরকম। বেসিক্যালি ওটাকে রানই বলে। হ্যাঁ, run, স্কোর হ্যাঁ। যেটা হয় সেটা টোটাল টিমের রানই বলে। স্কোর, স্কোরটাকে তো ওইভাবেই আসলে Point আমরা কত আসলে হলো? সালমা যেটা বললো যে শিল্পী বাছাইয়ের সময় আমরা ওই জিনিসটা মাথায় রেখেছি যে রাউন্ড গুলা কি কি ধরনের কম্পিটিশন ওদেরকে ফেস কি যে সে কে ছয় মারতে পারবে, Exactly. ভালো করতে পারবে। আবার এখানে একটা বড় বিষয় হলো এই কম্পিটিশনের পারফরমেন্স একটা বিশাল বড় জায়গা ভূমিকা পালন করছে। বিকজ আমার নাম্বারিং এর রানের গতিটা পারফরমেন্সের কারণে অনেক বেড়ে যায়, এবং ওটাই হলো একটা অনেক বড় ফ্যাক্টর। এবং very এই important। যে ছেলে মেয়েগুলো আসছে তারা অনেকেই হয়তো বা স্টেজে এত সাবলীল ছিল না। আবার ওই যে একটু ভার্সেটাইল যদি না হয়, হ্যাঁ, তখন ওটা problem তো হয়ে ওটা তো যায়। লাগছে, কারণ আমাদের প্রথম রাউন্ডটাই তো ছিল উচ্ছ্বাস, পপ মিউজিক। সো যদি ভালো না করছে বা শুধু ভালো গাইলেই হবে গাইলে না, হবে না, পারফরমেন্সও দেখাতে হবে। পারফরমেন্সও করতে হয়তো বা হচ্ছে। আমাদের মধ্যে যেটা এমন একটা অনেক group, টিম আছে যারা একদম পুরো কোরিওগ্রাফ করে গান করছে, মানে একদম নাচের সাথে গান উপস্থাপন। একসঙ্গে উপস্থাপন। সঙ্গীত উপস্থাপন। এক্স্যাক্টলি। আমিও করেছি একটা। আমি লালন শাহজিকে নিয়ে করেছি। তো এরকম একটা টিম বেসড medley কাজ করছে অনেকে, performance গ্রুপ করেছি। টিম গ্রুপ ওয়ার্ক যখন হয়। আমি একটু ড্রামাটিক, আমি একটু ড্রামা ফলো করে কাজ করি। এক একজন এক এক রকম এক একজন এক একটা স্টাইল ফলো করছে। সো ওইভাবেই আমরা গানটাকে রিপ্রেজেন্ট করছি। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে এখানে পারফরমেন্সটা অনেক বড় একটা ফ্যাক্টর, যেটা আগে আসলে কখনো কোনো রিয়েলিটি শোতে হয়নি। তোমরা যেভাবে এসছো, তোমাদের যেমন আত্মপ্রকাশ হয়েছে যেভাবে, সেভাবে ওদেরও অনেকেই, হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, বেরিয়ে এবং আসছে। ওরাও খুব এক্সাইটেড। প্রত্যেকের মুখে অনেক হাসি, মানে বিশেষ করে জাজরা তো আছে, তার পাশাপাশি আমরাও 8জন তো ওদেরকে প্র্যাকটিস করাতে যাচ্ছি। সালমা তো গিয়েছে, সালমা তুমি, তোমাকে এটা গেতে হবে। ও বন্ধু রে, তুই বিহনে বেঁচে থাকা দায়। ও বন্ধু রে, তুই বিহনে বেঁচে থাকা দায়। প্রাণের চাবি
তোরই কাছে আছে কি উপায়, ও প্রাণের চাবি, তোরই কাছে আছে কি উপায়, ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। স্বপ্নেরই বট বৃক্ষে মনে লইয়া আসা, পীড়িতেরই খড়কুটাতে বাঁধছি দুইজন বাসা, ও স্বপ্নেরই বট বৃক্ষে মনে লইয়া আসা, পীড়িতেরই খড়কুটাতে বাঁধছি দুইজন বাসা, ভয়ের মধ্যে থাকি যখন ঝড় বইয়া যায়, ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়, ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। বাহ, ধন্যবাদ। চমৎকার, থ্যাংক ইউ। সাবির, তোমরা যখন শুরু করেছিলে তখন সিটির বাজার ভালো ছিল, এখন সিটির বাজার কি অবস্থা তোমরা জানো? সেই সেই জায়গাটা শিল্পীরা কিভাবে বেঁচে থাকবে? বিরতি থেকে এসে দুজনের কাছে জানতে চাচ্ছি, এখনকার এই যে 10 বছরে তোমরা তো দেখলে যে আমাদের গানের জগৎটা কোথায় গিয়েছে, গান শোনার জায়গা কমে গিয়েছে, এখন ডাউনলোড করে গান শুনছে, এগুলো নিয়ে তো তোমরাও নিশ্চয়ই তোমাদের যারা সিনিয়র আছেন তাদের সঙ্গে বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত আছে। শুরু করো সিডির বাজার, এই যে গান আগে তো সিডি বিক্রি হতো, এখন নাকি এখন সিডি পাওয়াই যায় না। আমি অনেক জায়গাতে গিয়ে সিডি কিনতে পারি না, এখন তোমরাও নিশ্চয়ই পাও না, এখন সবাই ডাউনলোড দিচ্ছে বিভিন্ন ভাবে। তাহলে শিল্পীর অবস্থা কি? আমরা যারা প্রফেশনালি মিউজিক করি, যেমন আমি প্রফেশনালি মিউজিক করি, আমি আর কিছু করি না, লেখাপড়া করেছি, শেষ করেছি, বাট আমি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করতে আমার ভালো লাগে না। তো বিষয়টা যেটা হচ্ছে, আমাদের মেইন সোর্স অফ ইনকাম হলো স্টেজ, কারণ সিডি থেকে আমরা কোনো টাকাই পাই না, সেটা যে কোনো জটিলতার কারণেই হোক, সেটা পাইরেসি বলেন আর কোম্পানিদের জটিলতা বলেন বা কোনো প্রবলেম যাই হোক, শিল্পীদের প্রবলেম, সবাই এক হাতে তো তালি বাজে না, সবারই প্রবলেম। সিডির বাজারটা হয়তোবা গত 4-5 বছরের মধ্যে রিসেন্টলি লাস্ট এই বছর বা সামনের বছর আবার মনে হয় একটু চাঙ্গা হচ্ছে আবার, কিন্তু সেটা ভিন্নভাবে। যেমন এখন ইউটিউবের একটা জোয়ার এসেছে, ইউটিউব অনলাইন প্রমোশনের একটা জোয়ার এখন চলছে, ওই দিক থেকে আমরা শিল্পীরা কিছুটা আবার আর্থিকভাবে সাহায্য পাচ্ছি বিভিন্ন কোম্পানির থেকে, বা আমাদের গান সেল করছি অনলাইনে। এখন এই একটা সেক্টর ওপেন হয়েছে। অ্যালবামগুলো যখন আমরা দিয়েছি তখনও কিন্তু কোম্পানিগুলোর কাছ থেকে যে অনেক টাকা পেয়েছে এমন কিন্তু নয়। তখন তোমরা স্টেজ পারফরম্যান্স করেই টাকা পেয়েছো? তখনও আমরা কিন্তু আসলে স্টেজ পারফরমেন্স করেই পেয়েছি, একদম বাস্তব সত্যি কথাই বলছি। আমি যতদূর জানি আমার আরো যে গ্রুপ মেম্বার আছে কেউই মনে হয়, যেহেতু আমি উইনার ছিলাম, আমি যদি না পাই তাহলে ওরা তো পায়নি, এক কথা একই সাথে সবাই একই সাথে ছিলাম। তো এখনকার যে বিষয়টা ভালো হয়েছে, যেটা আমি যেটা এনজয় করছি, যে আমার গান দর্শক শুনছে কিনা আমি ইউটিউবে আমার ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি, নিজে সরাসরি বুঝতে পাচ্ছি আমার গানটা মানুষের কোন অবস্থায় আছে, ভালো কমেন্টস পাচ্ছি, ইউটিউব থেকে টাকা পাচ্ছি। এখন যেটা হচ্ছে, সিঙ্গাররা কলাকুশলীরা একটু সোচ্চার হয়েছেন এই বিষয়টা। আজ থেকে 3-4 বছর আগেও যেটা ছিলেন না, যখন দেখলো যে আমাদের কাজ দিয়েই অন্যরা খুব আরামায়েশে চলছে, আর যারা বেসিক্যালি কাজ করছে তারা অনেক অবহেলিত, এখন সবাই কিন্তু একটু সোচ্চার। বিরতিতে যে, কিন্তু তার আগে একটু গান শোনা যায়, দুজনকে একসঙ্গে একটা গান করবে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন আমার, তুমি আমার
বেলা তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা। দুজনকে ধন্যবাদ। আমি এটা বিরতিতে যাব সাব্বির এবং সালমা। আমরা এসে একটু জানতে চাই যে সবাই বলছে যে গান হচ্ছে কতটা গান দর্শকদের বা শ্রোতাদের কাছে থাকছে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে গান তো অনেক হচ্ছে কতটা থাকছে। অনেক শিল্পী আসছেন, অনেক শিল্পী চলে যাচ্ছেন, গীতিকাররা গান লিখছেন, কিন্তু শ্রোতা এবং দর্শকদের কাছে অতটা গান থাকছে না। তাহলে কেন বা আসলে মানে এই যে তাদের এই প্রশ্ন কতটা সত্য? যাওয়ার আগে যেটা বলছিলাম যে গান কতটা হচ্ছে, মানে গান কতটা থাকছে, হচ্ছে যে থাকছে কতটা, অনেক গান গাওয়া হচ্ছে, শ্রোতার কানে কতটা রয়ে যাচ্ছে ভালো গান। একটা জায়গায় আমি বলবো হুম, গান যে একেবারে হচ্ছে না তা না, তা না, তা হচ্ছে গান সংখ্যার হচ্ছে। বিবেচনায়। কিন্তু একটা শঙ্কার বিষয় হলো আমাদের আমাদের যারা শ্রোতা আছেন, যারা দর্শক, তাদের ফোকাস কিন্তু এক জায়গায় না। যেমন আমি যদি বসি, দেখেন আমরা যদি টিভি সেটের সামনে বসি, একটা চ্যানেল আমরা কতক্ষণ দেখি? সর্বোচ্চ 3 থেকে 5 সেকেন্ড, যদি স্পেশাল কোনো প্রোগ্রাম হয় সেটা ছাড়া। আমরা সোয়াইপিং এর উপর থাকি। না, আমি যদি একটা মানে লক্ষ্য নিয়ে না বসি। হ্যাঁ, কোন যে আজকে আমি এই প্রোগ্রামটাই দেখবো, এই প্রোগ্রামটা অ্যাড চললে হয়তো অন্য চ্যানেলে সোয়াইপ করছি, কিন্তু যখন এই প্রোগ্রাম চলছে আমি দেখছি, এটা আলাদা বিষয়। তো এমন হচ্ছে যে যেমন এখন আমরা যে যতগুলো চ্যানেল আমাদের দেশে, আমরা সিঙ্গাররা যে পরিমাণ টেলিভিশনে পারফর্ম করি, যে পরিমাণ গান করি, দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজে প্রতি সপ্তাহে আমি আমারটাই বলে, আমি প্রতি সপ্তাহে হয়তো বিভিন্ন চ্যানেলে প্রতিদিন বা একদিন পর পরে আমি আসছি আমার কোনো গান নিয়ে। কিন্তু এর আগে, আজ থেকে মনে করেন 10-15 বছর 20 বছর আগে, যখন বিটিভিতে একটা গান প্রচার হতো, তখন ওই গানটা অনেক বেশি মানে মানুষের কাছে পৌঁছে যেত খুব কুইকলি, বিকজ চ্যানেল ছিল একটা, চ্যানেল ছিল জায়গা ছিল একটা। এক্স্যাক্টলি, মানুষের কোনো অপশন ছিল না এন্টারটেইনমেন্ট করার তখন। জায়গা ছিল। যেটা হচ্ছে মানুষ একটা ভালো জিনিস পেলে ওটা নেওয়ার চেষ্টা করতো। এখন অনেক ভালো জিনিস হচ্ছে কিন্তু মানুষের ফোকাস নেই, এইটা একটা প্রধান কারণ। আর আরেকটা আমার মনে হয় কারণ, সেটা হলো এখন গান বাজনাটা না অনেক সোজা হয়ে গেছে। আচ্ছা, সব সোজা জিনিস কিন্তু গ্রহণযোগ্যতা পায় না। মানে অনেক সোজা হয়ে গেছে, এখন যে কেউ চাইলে গান গাইতে পারছে। এটা খুব বাজে জিনিস। এটা আমি জোর গলায় এই জন্যই বলছি, আমরা যারা গান শিখে গান করি বা যারা মিউজিক শিখে কাজ করছি, তাদের জন্য এইটা আসলে অনেক দুঃখের বিষয়। বিকজ আমাদেরকেও একই পাল্লায় মেপে ফেলছে সবাই, একই পাল্লা তোলা হচ্ছে। হ্যাঁ, মাপ করা হয়। কারণ যেহেতু একই সময়কার শিল্পী আমরা, একই যুগের আর্টিস্ট, স্বাভাবিক আমাকেও সেই খোঁচাটা খেতে একইভাবে দিচ্ছে অবশ্যই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আমাদের দেশে নাই, ওয়ার্ল্ড ওয়াইড, এটা মিউজিক এডুকেশন অ্যান্ড ট্রিটমেন্ট, এই তিনটাই মানিড ম্যানের হাতে চলে গেছে। সালমা কি বলে? আমি যেটা মনে করি যে দর্শকরা আসলে বোঝে, না বুঝলে তো আর আমাদের এই জায়গায় থাকা হতো না। এটা সত্যি। শেষের দিকে এসেছি, তোমাদের দুজন একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে তো অনেক ভালো লাগলো, কারণ এত সুন্দর একটা মুহূর্ত আপনার সঙ্গে আমরা স্পেন্ড করলাম। আর সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে এখানে আনার জন্য। তোমরা গান গানে যায় না, আমার গানটা অনেক প্রিয় খুব একটা গান, প্রিয় একটা গান, যেহেতু বাপ্পাদার টিউন আর সঞ্জীবদার গাওয়া, গিয়েছেন, সঞ্জীব চৌধুরী। আমার খুব পছন্দের মানুষ। চলো বলো। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে কেউ জানে না, না জানে আরো
আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল, জানে কান্নার জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার জানে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরাম পথে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, সময় সংলাপে এতক্ষণ যারা ছিলেন এই গানের আড্ডায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।